নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। গত বেশ কিছু এপিসোডে আমি বলেছি বাংলাদেশের আগামী নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হতেই পারে না। অনেকেই বিশ্বাস করতে পারেননি এ কথা, কিন্তু যত দিন যাচ্ছে আমার কথা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে এখন অনেকের কাছেই। ভোট হলে আওয়ামী লীগ থাকবে, কিন্তু ভোট না হলে হ্যাঁ, সে সম্ভাবনা যে একেবারে নেই তা কিন্তু নয়। প্রধান উপদেষ্টা মহোদয় এখনো যে অন্যরকম কোনো প্লট ভাবছেন না তা নয়। আমাদের এখনকার আলোচনা মোহাম্মদ ইউনূসের মনে বর্তমানে নির্বাচন নিয়ে এবং দেশের ক্ষমতার হস্তান্তর নিয়ে কি প্যাঁচ পয়জার চলছে তার মধ্যে, সেই বিষয়টি নিয়ে। নিউ ইয়র্কে আল জাজিরার সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন যে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নির্বাচনী নিবন্ধন বাতিল করা হয়নি, কেবলমাত্র দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তিনি এটাও বলেছেন যে কোনো মুহূর্তে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। তার এই কথাটি কতখানি সত্যি বা বিশ্বাসযোগ্য সেটা একটু দেখা যাক। নিউ ইয়র্কে আল জাজিরার সাংবাদিক মেহেদী হাসানের সাথে এক সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বক্তব্যগুলি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করে এবং একাধিক প্রশ্নেরও জন্ম দেয়। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতকরণ বনাম তার নিষিদ্ধকরণ বিষয়ে ইউনূসের বক্তব্যটা প্রযুক্তিগতভাবে সত্য, মার প্যাঁচে কথাটা সত্য, কিন্তু বাস্তবিকভাবে কথাটা শুধু অসত্য তাই নয়, বিভ্রান্তিকর। সেপ্টেম্বর 2025-এর 22 তারিখে কয়েকদিন আগে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, সম্পূর্ণ বাতিল করেনি, এটা ঠিক। তবে মে 2025 সালে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। এর বাস্তব অর্থ হল আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, নির্বাচন কমিশনের নিবন্ধন বা রেজিস্ট্রেশন স্থগিত এবং সাইবার স্পেসে কার্যক্রম কিছুই করতে পারবে না আওয়ামী লীগ, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। যদিও ইউনূস বলেছেন যে কোনো মুহূর্তে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, বাস্তবে দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যতক্ষণ না নিবন্ধন পুনর্বহাল হয়। এই নিবন্ধন পুনর্বহাল হওয়ার কাজটা কিন্তু নির্বাচন কমিশনের। তবু ইউনূস বললেন যে কোনো মুহূর্তে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। প্রশ্ন জাগে খুব স্বাভাবিকভাবেই, নির্বাচন কমিশন থেকে কি এরকম কথা মোহাম্মদ ইউনূসকে বলা হয়েছে যে এই আওয়ামী লীগের উপর থেকে নিবন্ধন স্থগিত আদেশ এটা তুলে নেওয়া হবে? যদি নির্বাচন কমিশন না বলে থাকে তাহলে কিন্তু এটাই প্রমাণ হয় যে কমিশন ওসব কিচ্ছু নয়, ইউনূসের সরকার যা বলবে তাই করবে কমিশন। এই নিষেধাজ্ঞা সরকারের ইচ্ছায় এবং সরকারের হুকুমেই হয়েছে। প্রশ্ন, তাহলে কেন এই কথা বললেন মোহাম্মদ ইউনূস যে আওয়ামী লীগের উপর থেকে তুলে নেওয়া হবে যে সমস্ত স্থগিত আদেশ নিষেধাজ্ঞা? এ কথাটা ইউনূস কেন বলতে গেলেন? আন্তর্জাতিক চাপের প্রভাব হতেই পারে। ইউনূসের বক্তব্যে স্পষ্ট কিন্তু আছে ভোল পাল্টানোর ইঙ্গিত। এর পেছনে আন্তর্জাতিক চাপ থাকাটা খুবই স্বাভাবিক। আন্তর্জাতিক চাপ যাতে আসে তার জন্য ভারত সরকার গত কয়েক মাস ধরে যে চেষ্টা করছে সেটা ফল ফলতে শুরু করেছে খুব ভালোভাবেই। আমেরিকা যুক্তরাষ্ট্র পর্যন্ত তার অবস্থান পাল্টাতে বাধ্য হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগ নিষিদ্ধকরণকে উদ্বেগজনক
কাজ বলে অভিহিত করেছে অনেকদিন আগে, এবং গণতান্ত্রিক মূল্যবোধ এর ফলে ভেঙে যাবে বাংলাদেশে, সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া ভোট গ্রহণযোগ্য হবে না, এটা সবার আগে এবং অনেক আগে থেকেই বলছে ভারত। পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলো প্রথম দিকে তাদের অনেকেই চুপ করে থাকলেও ভারতের মতের সঙ্গে তারা পুরো সহমত। এমনকি যে আমেরিকা যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে হাসিনার পতন, সেই যুক্তরাষ্ট্র পর্যন্ত অনেকদিন আওয়ামী লীগকে বাদ দিয়ে চলার কথা বলেছিল, কিন্তু এখন আওয়ামী লীগকে নিয়ে ভোটের কথা বলতে বাধ্য হচ্ছে। এবং আমেরিকার স্যাটেলাইট বা উপগ্রহ হিসেবে পরিচিত যে পশ্চিমী দুনিয়ার দেশগুলো, তারাও সামগ্রিকভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু ইউনূস সেটা জেনেও প্যাঁচ মারতে, কিন্তু প্যাঁচ কষতে কম করছেন না। বলছেন যে রাজনৈতিক, এই ইন্টারভিউতেই বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি আওয়ামী লীগের অংশগ্রহণে সম্মত হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে। প্যাঁচটা খেয়াল করুন। দেশের অন্যান্য রাজনৈতিক দল, তাদের কথা একটি দলের নিবন্ধন এবং নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করবে, এমন কোন নিয়ম কি পৃথিবীর কোন দেশে আছে? কোন গণতান্ত্রিক দেশের নির্বাচনে বিধিতে এই রকম কোন কথা কেউ কোনোদিন শুনেছে যে অন্য দলগুলো আপত্তি না করলে এই দলটা নির্বাচনে থাকতে পারবে? এইটার কোনো প্রশ্নই ওঠে না। বাংলাদেশের নির্বাচনী বিধিতেও এমন কোনো নিয়ম নেই। তবু ইউনূস সাহেব যে কথা বলছেন তার কারণ ব্যাপারটা ঘুলিয়ে দিতে নানান কৌশল করাটা কিন্তু তিনি এখনো ছাড়তে পারছেন না। মুখে বলছেন ভোট হবে আর মন বলছে ভোট হবে না। কেন কেন এই কৌশল? প্রথমে ভোট এখন হবে না, সংস্কারের পরে হবে ভোট, এই ছিল তার অবস্থান। আগে সংস্কার পরে ভোট। একই সঙ্গে অবস্থান ছিল আওয়ামী লীগকে বাইরে রেখে ভোট হবে, কারণ বিএনপি ক্ষমতায় এলে তিনি হবেন রাষ্ট্রপতি, মানে ইউনূস রাষ্ট্রপতি হবেন, এটা ঠিক হয়ে গিয়েছিল। তারেক রহমান হবে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। সেই জায়গা থেকে এটা আমেরিকারও প্রেসক্রিপশন এই ছিল। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন মানে আমি লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে কথা বলেছেন এই জন্যে। সেই কঠোর অবস্থান নমনীয় করে ইউনূস সাহেব এখন যে অন্যরকম বলছেন, সেটার প্রথম কারণ ওই যে বললাম আন্তর্জাতিক চাপ, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন যেটুকু এখনো অবশিষ্ট আছে ইউনূস মিয়ার, সেটা ধরে রাখার জন্যই তার এই সব কথাবার্তা। কিন্তু ওই যে বললাম মুখের কথা এক, মনের কথা আলাদা। দ্বিতীয়ত আভ্যন্তরীণ চাপ মোকাবেলা, বিএনপি এবং অন্যান্য দলের নির্বাচনী চাপ থেকে রেহাই পেতে তিনি নানান সময় নানা রকম কথা বলছেন। এবং তিন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নটি তিনি কৌশলে নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপরে চাপিয়ে দিলেন। এর ফলে যে ছবিটা দাঁড়াচ্ছে সেটা হলো তার এইসব কৌশলী কথাবার্তা প্রযুক্তিগতভাবে, মানে কথা ধরলে শব্দ চয়নে এটা সত্যি, কিন্তু বাস্তবতার বিচারে ঘোরতর মিথ্যে। এবং নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের দায় অন্যের কাঁধে চাপাবার প্রচেষ্টা। এতদিন ইউনূসের বিরুদ্ধে নানান অভিযোগ ছিল, তিনি সুদখোর, তিনি ক্ষমতালোভী ইত্যাদি। ভদ্রলজ্জা একজন দুরন্ত মিথ্যেবাদী, এই পরিচয় নতুন যুক্ত হলো তার চরিত্রে। ইউনূস সাহেব চূড়ান্ত ক্ষমতালোভী, এটা দেশের কারো অজানা নয়। 70 বছর বয়সেও তিনি গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে চাইছিলেন না, জোর করে তাড়িয়ে দিতে হয় তাকে। যেদিন থেকে প্রধান উপদেষ্টার পদ পেয়েছেন সেদিন থেকেই তার মাথায় ঘুরছে যত বেশি দিন পাওয়া যায়, সম্ভব হলে আমৃত্যু থাকবেন তিনি এই পদে, সেটাও ভাবছেন। সে ভাবনা কিন্তু এখনো মাথা থেকে যায়নি যে তার প্রমাণ রেখেছেন এক প্রশ্নের উত্তরে, ওই সাংবাদিকের মেহেদী হাসানের প্রশ্নের উত্তরে, যখন তিনি বললেন অনেকেই চাইছেন এই সরকার 5, 10, 50 বছর ক্ষমতায় থাকুক।
এই অনেকে বলতে কত মানুষ হতে পারে? তিনি তো ভোট করেননি। তাহলে ধরে নেওয়া যাক তার নিজের দল এনসিপির ভোট 3 থেকে 5% বড় জোর, এরা তাকে চাইতে পারে। কিন্তু বাকি 95% তারা কি চায়? তারা চায় এখনই তিনি বিদায় নিন। সত্যি কিনা জানতে ভোটে দাঁড়ান ইউনূস, বুঝবেন যে কত মানুষ তাকে চায় যে তিনি 50 বছর ক্ষমতায় থাকুন। আসলে মেয়াদী ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা এতটাই প্রবল ইউনূস সাহেবের মধ্যে যে এটাকে জনগণের চাহিদা হিসেবে তিনি উপস্থাপন করেছেন। তার এই কৌশল কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য গুরুতর প্রশ্ন তোলে এবং প্রমাণ করে যে ইউনূস সরকার তার প্রাথমিক প্রতিশ্রুতি সেই অনুযায়ী নিজেদের নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার বলার অধিকার হারিয়েছে। আর এই আকাঙ্ক্ষার দরুন তিনি 50 বছর ক্ষমতায় থাকার ইচ্ছা প্রকাশ করে ফেলেছেন। ইউনূসের যা বয়স, তাতে তিনি আরো 50 বছর কোনো রকমেই বাঁচতে পারেন না। তাহলে 50 বছর কথাটি বললেন কেন? স্লিপ অফ টাং, মুখ থেকে হঠাৎ বেরিয়ে গেছে? অসাবধানে বলে ফেলেছেন কথাটা? ইউনূস সাহেবের মতো ঘোরেল ও ধড়িবাজ মানুষ অসাবধানে বলবেন এমনটা মেনে নেওয়া কঠিন। তিনি প্রতিটি পা ফেলেন অনেক হিসেব নিকেশ করে, তার জন্যই নোবেল পেয়েছেন, গাদা গাদা পুরস্কার পান। তার এই মন্তব্য একটি জটিল রাজনৈতিক বার্তা বহন করে। তার বক্তব্যের মূল অর্থ হলো তিনি ক্ষমতা ছাড়তে নারাজ, আমৃত্যু থাকতে চান ক্ষমতায় এবং সম্ভব হলে মৃত্যুর পরেও থাকবেন। অবিশ্বাস্য লাগছে কথাটা? আর জীবিত সিজারের থেকে মৃত সিজারের ভূমিকা অনেক বেশি, মনে রাখবেন। মৃত্যুর পরেও যে একটা দুনিয়া থাকে, এটা পৃথিবীর সব ধর্মে বলা আছে। মৃত্যুর পরেও আকাঙ্ক্ষার শেষ হয় না। হিন্দু ধর্মশাস্ত্রে যক্ষের ধন বলে একটা কথা আছে, অন্য ধর্মশাস্ত্রে আছে কিনা জানি না। কথাটার অর্থ হলো সম্পদের লোভ মানুষকে মৃত্যুর পরেও মুক্তি দেয় না। যক্ষের আত্মা আগলে রাখে, আটকে থাকে তার সম্পত্তির মধ্যে। ইউনূসের হাল সেরকমই। তালে গোলে পাওয়া, ডাকাতি করে পাওয়া বাংলাদেশের সিংহাসন ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছা যে তার নেই, সেটাই প্রকাশ হয়ে পড়েছে ইন্টারভিউয়ে, যখন তিনি ওই কথাটি বললেন যে 50 বছর চাইছে মানুষ, তিনি 50 বছর শাসন করুক। মৃত ইউনূস যক্ষ হয়ে আঁকড়ে থাকবেন তার পদ। অনেক দুঃখ আছে বাংলাদেশের কপালে। হাসপাতালের বিছানায় নিথর শুয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তবু তার হাত শক্ত করে আটকানো ঠান্ডা লোহার হাত করায়। এমন একটি ছবি দেখার পর সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা। প্রশ্ন উঠেছে, এটা কি নিরাপত্তা নাকি অমানবিকতার নগ্ন প্রদর্শন? এই দৃশ্য মানবাধিকারের সীমা লঙ্ঘনের পাশাপাশি রাষ্ট্রের নীতি নৈতিকতার প্রতিফলন নিয়ে নতুন করে তৈরি করেছে বিতর্ক। আবার এমন নির্মম ও অমানবিক দৃশ্যের ছবি যখন ছড়িয়ে পড়ে ফেসবুকে, ঠিক তখন নিউ ইয়র্কের হোটেলে এক ঝাঁক দেশি বিদেশি মিত্রের সঙ্গে বৈঠক করছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে তুলে ধরছিলেন বাংলাদেশে মানবাধিকার রক্ষায় তার সরকারের বিশাল প্রচেষ্টার কথা। এ যেন মনে করিয়ে দেয় সেই প্রবাদ, কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই। তবে প্রতিনিধি দলের বড় অংশই সরাসরি ডক্টর ইউনূসের কট্টর সমর্থক। 1 বছরের বেশি সময় ধরে তারা আছেন অন্তর্বর্তী সরকারের সহযোগীর ভূমিকায়। কিংস পার্টি এনসিপি নেতা তাসনিম জারাও তুলে ধরছিলেন দেশের সংস্কারের বিবরণ। হাসপাতালে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হাতকড়া পরানোর ছবি নিয়ে যখন সমালোচনার ঝড় বইছে, তখন যুক্তরাষ্ট্রে বসে মানবাধিকার উদযাপনের দৃশ্য জন্ম দিচ্ছে অদ্ভুত তামাশার। ঐতিহাসিক 6 দফা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ সহ পাকিস্তান বিরোধী সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা ছিল বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়ুনের। তিনি নরসিংদী 4 আসন থেকে সংসদ সদস্য হন মোট 5 বার। 2018 সালের নির্বাচনের পর তিনি শেখ হাসিনা সরকারের শিল্পমন্ত্রী ছিলেন।
সবশেষ 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে এমপি হলেও মন্ত্রিত্ব পাননি। তার 7 মাসের মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে দলটির আরো অনেক নেতার মতো জনাব হুমায়ুনও গ্রেপ্তার হন গত বছরের 24শে সেপ্টেম্বর। 75 বছর বয়সী এই রাজনীতিক নানা রোগে ভুগছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে শনিবার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। দুদিন বাদে সোমবার তার মৃত্যু হয়। তার চিকিৎসা চলার সময়কার একাধিক ছবিতে দেখা যায় সাধারণ ওয়ার্ডের একটি নোংরা বিছানায় মৃতপ্রায় অবস্থায় পড়ে আছেন বর্ষিয়ান এই রাজনীতিক। একটি হাত লোহার বিছানার সঙ্গে হাতকড়া দিয়ে বাঁধা। কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা পাওয়ার কথা থাকলেও তিনিই পড়েছিলেন নোংরা বিছানায়। এমন ছবি নিয়ে সরকার অনেক মিত্র সমালোচনা মুখর হয়েছেন। তার হাসপাতালে থাকা অবস্থায় এবং মৃত্যুর পরের দুটি ছবি সাংবাদিক জুলকারনাইন শাহের ফেসবুকে তুলে ধরেন। ছবিটি কবেকার এই বিষয়টি নিশ্চিত হতে প্রথম আলো যোগাযোগ করেছিল কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদের সঙ্গে। তবে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি মনে করেন গত সেপ্টেম্বরে 6 দফায় জনাব হুমায়ুনকে হাসপাতালে পাঠানো হয়। ছবিটি ওই দিনগুলোর মধ্যে কোনো একটি সময়ের হতে পারে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর জনাব হুমায়ুনকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে পাঠানো হয়েছিল ঢাকা মেডিকেলে। ওই কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুরাইয়া আক্তার বলেছেন, হাতকড়া পরা যে ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছে তা হুমায়ুনের মৃত্যুর আগের। হাতকড়া পরানোর বিষয়ে নিজেদের নিয়মের জালে বন্দী থাকার কথা বলেন সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত। তার মতে নিয়ম অনুযায়ী নিরাপত্তার স্বার্থে বন্দীকে চিকিৎসার সময় হাতকড়া পরিয়ে তা বিছানার সঙ্গে বেঁধে রাখতে হয়। প্রশ্ন উঠেছে একজন অসুস্থ প্রায় অচেতন কিংবা মৃত্যু পথযাত্রী বন্দীর হাতে হাতকড়া থাকার প্রয়োজন নিয়ে। এটা কি নিরাপত্তা নাকি অমানবিকতার নগ্ন প্রদর্শন? মানবাধিকার কর্মীরা বলছেন এটি শুধু একজন বন্দীর নয়, পুরো মানবাধিকারের প্রতি অবমাননা। অসুস্থ বা মৃত পথযাত্রী বন্দীকে হাতকড়া পরানো রাষ্ট্রের নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে। যে দেশে আইন শৃঙ্খলার দোহাই দিয়ে অসহায় মানুষকে শেষ মুহূর্তেও শিকলে বেঁধে রাখা হয়, সেখানে মানবাধিকারের চর্চা কতটা বাস্তব সেটাই এখন বড় প্রশ্ন। দর্শক, একজন রাজবন্দীর প্রতি ভয়াবহ প্রতিহিংসা এবং নির্মমতার দৃশ্য নিয়ে যখন সমালোচনার ঝড় বইছিল, তখন নিউ ইয়র্কের একটি হোটেলে ঘনিষ্ঠ মিত্রদের কাছে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির জয়গান গাইছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকের খবর বিশাল আকারে প্রচার করেছে তার প্রেস উইং। সরকারি সংবাদ সংস্থা বাতাসের খবরে বলা হয়, বাংলাদেশে আসন্ন নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় নেয়া পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন অধ্যাপক ইউনূস। তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরো ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন। ডক্টর ইউনূস বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের নিয়মিত বাংলাদেশ সফর করা। প্রত্যেকবার আপনারা এলে ভুলে যাওয়া বিষয়গুলো নতুন করে আলোচনায় আসে। শেষ পর্যন্ত আপনারাই জনগণের কণ্ঠস্বর। দর্শক, বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধি দলের সদস্যদের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে দাবি করা হয় প্রতিবেদনে। এই দলের নেতৃত্ব দেন রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটস নামের সংস্থার প্রেসিডেন্ট কেরি কেনেডি। তার সঙ্গে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। এমনকি 2023 সালে অধ্যাপক ইউনূসের মামলার বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের লেখা খোলা চিঠিতে তিনিও স্বাক্ষর করেন। সে সময় আলাদা টুইটও করেন কেরি কেনেডি। প্রধান উপদেষ্টার পিআর টিম 29শে সেপ্টেম্বর এই কেরি কেনেডির পরিচয় দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে। মজার বিষয় হলো, ঠিক 2 দিন আগে বিশ্ব নেতা হিসেবে তার পরিচয় দেওয়া হয়। দাবি করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারকে বিশ্ব নেতাদের বিশাল একটি দল পূর্ণ সমর্থন জানিয়েছে। এ বিষয়ে 28শে সেপ্টেম্বর প্রচারিত এপিসোডে আমরা দেখিয়েছিলাম কথিত বিশ্ব নেতাদের সেই দলে বর্তমান সময়ে কোনো সরকার বা রাষ্ট্রনেতা ছিলেন না। তারা সবাই ডক্টর ইউনূসের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত মিত্রগোষ্ঠী। সেই দলে কেরি কেনেডিও ছিলেন। বাংলাদেশের মানবাধিকার নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। গত মে মাসে তিনি সরকারি ব্যবস্থাপনায় ঘুরে যান বাংলাদেশে।
দর্শক, প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে দেখা করা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের তালিকা পর্যালোচনা করে আমরা দেখেছি তাদের প্রায় সবাই অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ। যেমন এই দলে ছিলেন টেক গ্লোবাল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক শাহনাজ রাশিদ দিয়া। তিনি সরকার ঘনিষ্ঠ অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত। 2023-24 সালে টেক গ্লোবাল ইনস্টিটিউটের বোর্ড পরিচালকের দায়িত্বে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের স্ত্রীর বোন নোভা আহমেদ। বর্তমানে এই প্রতিষ্ঠানের কোর টিম এবং ফেলোর তালিকায় বড় একটি অংশে আছেন সরকার ঘনিষ্ঠ বাংলাদেশিরা। ওই বৈঠকে অংশ নেওয়া আরেকজন হলেন ওয়াইউ ইউনিভার্সিটির ভিজিটিং ইন্টারন্যাশনাল স্কলার মোহাম্মদ আশরাফুজ্জামান। বহু বছর ধরে তিনি আওয়ামী লীগের কট্টর সমালোচক আর ইউনূসের ঘনিষ্ঠ। বৈঠকে ছিলেন ম্যাথিউ স্মিথ, যিনি ফর্টিফাই রাইটসের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা। এই ফর্টিফাই রাইটসের বিরুদ্ধে করা অভিযোগ আছে তারা রোহিঙ্গাদের উপর আরাকান আর্মির জাতিগত নিধন চালালেও তার বিরুদ্ধে কিছুই বলে না। উল্টো বাংলাদেশ সরকারকে আরাকান আর্মিকে সহায়তায় সুপারিশ করেছিল। গত বছর বাংলাদেশের জাতিসংঘের মহাসচিব আসার একদিন আগে এই ফর্টিফাই রাইটসই প্রথম মানবিক করিডোর দেওয়ার প্রস্তাব তুলে ধরেছিল। তারপর থেকে মানবিক করিডোর ইস্যুটি আলোচনায় আসে। নিজের ঘনিষ্ঠ মিত্রদের নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তোলা হয় ধন্য ধন্য রব। প্রধান উপদেষ্টাও তাদের বারবার বাংলাদেশ ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানাতে বলেননি। সেই অনুষ্ঠানে সবাই যখন পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ, তখন ফেসবুকে ভেসে বেড়াচ্ছে মৃতপ্রায় নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হাত করার ছবি। বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসার শেষ কবে হবে সেই প্রশ্ন ঘুরছে মুখে মুখে। অভিযোগ এখানেই শেষ নয়। পরদিন নুরুল মজিদের জানাজায় মাইকিং করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। এর মধ্যে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জানাজা। নরসিংদীতে বহু মানুষের চোখের পানিতে হয় ৭১-এর মুক্তিযোদ্ধার শেষ বিদায়। মুক্তিযোদ্ধার মৃত্যুর পর দাফনের আগে গার্ড অফ অনার দেওয়ার বিধান থাকলেও নুরুল মজিদের ক্ষেত্রে সেটি অনুসরণের কোনো তথ্য আমরা পাইনি সংবাদ মাধ্যমে। প্রশ্ন হলো, বিদেশের মাটিতে মিত্রদের নিয়ে মানবাধিকার রক্ষায় গাল ভরা বলিতে কি দেশের চিত্র মানুষের কাছ থেকে আড়াল করতে পারছে সরকার? নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা যেদিন মানবাধিকার নিয়ে তৃপ্তির হাসি দিচ্ছেন, তারপর দিন এসেছে ভয়াবহ তথ্য। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বলছে, দলগত পিটুনিতে মৃত্যু এবং ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। দেশে সেপ্টেম্বরে পিটুনিতে নিহতের সংখ্যা বেড়েছে, সেই সঙ্গে ধর্ষণের সংখ্যা এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনও বেড়েছে। তাদের প্রতিবেদনে দেখা যায়, আগস্টে দলগত পিটুনিতে প্রাণ হারান 23 জন, সেপ্টেম্বরে তা 24 জনে পৌঁছেছে। সার্বিক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বলা হয়, গণপিটুনি ও মব সহিংসতার মতো আইন হাতে তুলে নেওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এতে নিহত ও আহতের সংখ্যা বেড়ে নাগরিকদের নিরাপত্তাহীনতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হচ্ছে। সরকার নিষ্ক্রিয় ভূমিকা নাগরিকদের জীবনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে। এমন অবস্থায় প্রশ্ন হলো, পিআর টিমের সাজানো আয়োজনে কি ঢেকে যাবে দেশ জুড়ে মানবাধিকার লঙ্ঘনের চিত্র? মব সন্ত্রাস আর সরকার পৃষ্ঠপোষকতায় চলা ঘৃণার সংস্কৃতি কোথায় ঠেলে দিচ্ছে দেশকে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন।